ছিল 26শে মার্চ 1971। এই সময় কার্তিক দাস নামে একটি ছেলে, সে তার সহপাঠী বেশ কয়েকজন বন্ধুদের নিয়ে ছুটে চলেছিল পূর্ব পাকিস্তানের বর্ডারে। সে সময়ই তারা পাকিস্তানের যে আর্মি তাদের হাতে বন্দী হয়। পাকিস্তানি পুলিশ এই 13 জন যুবককে এক লাইনে দাঁড় করায় এবং প্রত্যেককে আলাদা আলাদাভাবে তাদের খতনা চেক করতে শুরু করে। খতনা মুসলিম ধর্মমতে একটা রীতি আছে যে ছোট্টবেলায় শিশুদেরকে তাদের গোপন অঙ্গের চামড়ার একটুখানি অংশ কেটে নেওয়া হয়, এটাকে খতনা বলা হয়। মজার বিষয় যে 10 নম্বর যিনি আছেন তাকে যখন চেক করে দেখেন তারও খতনা আছে এবং আগের 9 জনেরও খতনা আছে, তখন পাকিস্তানের আর্মিদের ধারণা হয় যে তাহলে হয়তো সবাই মুসলিম এবং বলে, জানাব এরা সবাই কিন্তু মুসলিম, ছেড়ে দিন, আর কোনো সমস্যা নাই, এদের মধ্যে কেউ হিন্দু নাই। মজার বিষয় হলো ওদের মধ্যে লুকিয়ে ছিল মুসলিম সেজে কার্তিক দাস, এবং এই কার্তিক দাস সহ 13 জন তারা রাতের নিশুতি অন্ধকারে বাংলাদেশের অর্থাৎ পূর্ব পাকিস্তানের বর্ডার টপকে ভারতের মূল ভূখণ্ডে পৌঁছয় এবং তারা সেখানে রিফিউজি ক্যাম্পে আশ্রয় গ্রহণ করে। নমস্কার, আমি রাজা ব্যানার্জি। আজকের এই ভিডিও শুরুর আগে বলি, যারা দুর্বল মনের মানুষ তারা আজকের এই ভিডিও দেখবেন না। আজকের এই ভিডিও কালো রাতের এক জানেন, সেদিন যে অত্যাচার হয়েছিল সেই অত্যাচারে 1 কোটি বাঙালি হয়েছিল ঘরছাড়া। আর সেই 1 কোটি বাঙালির মধ্যে একজন ছিলেন আমার নিজেরই মামা, যিনি আর কেউ নয়, সেই কার্তিক দাস। যে কার্তিক দাস বর্ডার টপকে রিফিউজি ক্যাম্পে আশ্রয় নেয় এবং পরবর্তীকালে ভারতীয় সরকারের রেল দপ্তরে তিনি আধিকারিক ছিলেন। আজ বলবো সেই রাতের কাহিনী, যে রাতে আমাদের বাংলার মা বোনকে গণধর্ষণ করা হয়েছিল। সেই রাতের কাহিনী আজ বলবো, যে রাতে লক্ষ লক্ষ নিরস্ত নিরীহ মানুষকে হত্যা করা হয়েছিল। সেই রাতেই খুঁজে খুঁজে হিন্দুদেরকে বের করে এনে নারকীয় হত্যালীলা চালিয়েছিল। কিন্তু কেন এই হত্যালীলা হয়েছিল? কারা এই নরখাদক যারা এই হত্যালীলা চালিয়েছিল? আজ শুনবো সেই গল্পই কয়েকজন প্রত্যক্ষদর্শীর মুখে। দিনটা 10 থেকে 13ই মার্চ। হঠাৎ করে পাকিস্তানের সমস্ত ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোকে রিপোর্ট করা হয়, অর্থাৎ বলা হয় যে কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইট আর ফ্লাই করবে না। এই 10 থেকে 13ই মার্চে যত ফ্লাইট ছিল পাকিস্তানের, সকলকে নির্দেশ দেওয়া হয় বেশ কিছু মানুষকে নিয়ে ঢাকার দিকে রওনা হওয়ার জন্য। কারা ছিল এই লোক? এই লোকরা ছিল পাকিস্তানি আর্মি, যারা সিভিল ড্রেসে ঢাকাতে ঢুকেছিল, আর এদের নাম দেওয়া হয়েছিল শান্তি বাহিনী। 25শে মার্চ 1971 পাকিস্তানের ইয়াহিয়া খান আর জুলফিকার আলী ভুট্টো প্ল্যান করে এক গণহত্যা, আর এই হত্যায় সাথ দেয় তখন জামাত-ই-ইসলাম, যে গণহত্যার নাম দিয়েছিল পাকিস্তান অপারেশন সার্চলাইট। যে সমস্ত ফ্লাইটে করে পাকিস্তানের আর্মিরা পূর্ব পাকিস্তানে ঢুকেছিল, সেই আর্মিরা 25শে মার্চ গভীর রাতে, প্রায় রাত 11:30 তখন বিভিন্ন জায়গায় দখল নিতে শুরু করে। এরা প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে ঘিরে ফেলে এবং এই বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা নিরীহ শিক্ষক ও ছাত্রদের ওপর গুলি চালাতে শুরু করে। আমরা রোড নম্বর 19 আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, মার্শাল জারি করা হয়েছে এবং কেউ যেন বের হবে না, বের হলে দেখা মাত্র গুলি করা হবে। সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রক্তের বন্যা বয়ে যায়, চারিদিকে শুধু লাশ আর লাশ। এক রাতেই তারা প্রায় 7,000 মানুষকে খুন করেছিল। এই শান্তি বাহিনীর লক্ষ্য ছিল হিন্দুরা, এছাড়াও আওয়ামী লীগের সদস্যরা, আর ছিল যারা বুদ্ধিজীবী, শিক্ষক, ছাত্র, কবি, শিল্পীরা। ইত্তেফাক তো খুব একটা নিরাপদ হবে বলে মনে হয় না। ওপরতলাটা
তখন ইত্তেফাক কনস্ট্রাকশন হচ্ছে, নিচে মেশিন রুমে চলো, মেশিন রুমে গিয়ে আমরা পত্রিকা যেভাবেই হোক বের করতে হবে। আরেকটা পাকিস্তানের আর্মি টিম তখন রওনা দেয় বঙ্গবন্ধুর বাড়ি ধানমন্ডির দিকে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, ধানমন্ডির রাস্তা দিয়ে যেতে যেতে পাকিস্তানি ট্যাঙ্ক এবং আর্মিরা থমকে যায়, কারণ তারা রাস্তার ওপরে দেখতে পায় এক বিরাট কংক্রিটের দেওয়াল। আসলে ব্যাপারটা ছিল বঙ্গবন্ধু আঁচ করতে পেরেই আগে থেকেই ওই রাস্তায় এক বিরাট কংক্রিটের দেয়াল তৈরি করে দিয়েছিল, যাতে সহজে পাকিস্তানি আর্মিরা না ঢুকতে পারে। কিন্তু এই পাকিস্তানি আর্মিরা তখন ট্যাঙ্কের সাহায্য নিয়ে ওই কংক্রিটের দেওয়াল ভেঙে দেয় এবং নিজেরা ধীরে ধীরে এগিয়ে চলেন। এরপর এগিয়ে গিয়ে তারা ধানমন্ডির বাড়িতে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে। যিনি এটা পরিচালনা করেছিলেন সেটা ছিলেন জেনারেল টিক্কা খান। জেনারেল টিক্কা খান ওয়াকি টকিতে পশ্চিম পাকিস্তানে জানায় যে দ্য মেন বার্ড ইজ কট, অর্থাৎ আসল পাখি ধরা পড়ে গেছে। এ সময় ঘটনাটা অনেকটা এরকম ছিল, রাতের অন্ধকারে তারা এক একটা বাড়িতে গিয়ে দরজা ধাক্কা দিত এবং বলতো, জনাব আন্দার কোই হ্যায় কেয়া। এই পাকিস্তানি আর্মিরা কখনো দরজা ভেঙে, কখনো বা যদি কেউ দরজা খুলতো তার ঘরে গিয়ে লুটপাট চালাতো। দামি দ্রব্য, দামি জিনিস তারা নিয়ে নিত এবং হত্যা করত যদি সেই পরিবার হিন্দু হতো। তারা ওই সময় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মহিলাদেরকে তুলে নিয়ে চলে যেত ডিটেনশন ক্যাম্পে, এবং এই ডিটেনশন ক্যাম্পে গিয়েই তারা করত ক্যাম্প রেপ। বর্বরতা এমন নিষ্ঠুর এবং নোংরা ছিল যে তারা বাবার সামনেই মেয়েকে গ্যাং রেপ করতো এবং বাবাকে মারতো আর বলতো, তুইও রেপ কর, আর না হলে তোকেও আমরা মেরে ফেলব। এই বর্বরতা ও নিষ্ঠুরতা চরম থেকে চরমতম সীমায় পৌঁছে যায় যখন ছেলেকে বেঁধে রেখে তার সামনে তার মাকে নগ্ন করে ধর্ষণ করতো এই নরখাদকরা। হিন্দু নারীদের ভোগ করার পর মাঝখান থেকে করাত দিয়ে কেটে ফেলত, কখনো নারীদের স্তন কেটে তারা অট্ট হাসি হাসত। এরকমই ভয়াবহ ছিল সেই 26শে মার্চের গণহত্যা। হিন্দু দেখলেই হত্যা করত কোনো কারণ ছাড়াই। এই ভয়ে লক্ষ লক্ষ হিন্দু তখন বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়। সেই ঘটনার গল্পই আপনার শুরুতে দেখেছেন, যে কিভাবে কার্তিক দাস মুসলিম সেজে ভারতের ভূখণ্ডে চলে এসেছিল। অর্থাৎ পূর্ব পাকিস্তানের যে এই নারকীয় ঘটনা যাতে বাইরের জগতের কেউ না জানতে পারে, সেই কারণে তারা সমস্ত ফরেন জার্নালিস্টকে ডিপোর্ট করে দেয়, সমস্ত রেডিও চ্যানেলকে তারা বন্ধ করে দেয়। পাকিস্তান ভেবেছিল যে এই হত্যার বর্বরতার কথা যাতে কেউ না জানতে পারে, কিন্তু সেটা হয়নি। এখানেই কাহিনীতে একটা টুইস্ট আসে। শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করার আগেই উনি একটা ডিক্লিয়ারেশন সাইন করে রেখে গিয়েছিলেন, যেটা 25শে মার্চ গভীর রাতে যখন শেখ মুজিবুর রহমানকে অ্যারেস্ট করেন তার আগেই উনি ঘোষণা করে দেয় বাংলাদেশকে এক স্বাধীন দেশ হিসেবে। আমার জীবনের শেষ, তাই আমি টেলিফোন করে আমি খবর দিলাম আমার বিডিআর হেডকোয়ার্টারে চট্টগ্রাম, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমার জীবনে তোমাদের সঙ্গে দেখা হতে না পারে, বাংলার ঘরে ঘরে জানিয়ে দাও, যে পর্যন্ত না 7 কোটি মানুষ স্বাধীনতা না পাবে, সংগ্রাম চালিয়ে যাও, যুদ্ধ করো। এবং সেই সময় মেজর জিয়াউর রহমান এই ডিক্লিয়ারেশনকে ট্রান্সমিটার দ্বারা ছড়িয়ে দেয় গোটা বাংলাদেশে। এটা রাত 12টার পর হয় বলে বাংলাদেশে স্বাধীনতা দিবস উদযাপন হয় 26শে মার্চ। সালটা 1971।
10ই এপ্রিল পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এর গঠন হয়। জানেন কোথায় হয়েছিল? আমাদের ভারতের এই কলকাতাতে। কারণ আওয়ামী লীগের অধিকাংশ সদস্যই পালিয়ে ওই পূর্ব পাকিস্তান থেকে আমাদের ভারতে এসেছিলেন এবং ভারতের কলকাতাতেই তখন পিপলস রিপাবলিক অফ বাংলাদেশের গঠন হয়। জন্ম হয় এক নতুন পরাধীন দেশের, যার নাম তোমার দেশ আমার দেশ বাংলাদেশ। পাকিস্তানের জেলে বসেই বাংলাদেশের প্রেসিডেন্ট হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তান আর্মির শাসন বাংলাদেশে থাকলেও মুক্তিবাহিনী কিন্তু লুকিয়ে তখন ভারতে ট্রেনিং করছিল। 1971-এর জুলাই মাস থেকেই আমাদের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীজি, উনি আর পূর্ব পাকিস্তান বলতেন না, উনি তখন পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ বলা শুরু করেন। অর্থাৎ উনি সমর্থন করেন যে শেখ মুজিবুর রহমানের ঘোষিত দেশ বাংলাদেশকে। ইন্দিরা গান্ধী পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ বলা শুরু করলেও তখনও কিন্তু বাংলাদেশ পাকিস্তানের কাছেই পড়াছে। কিন্তু কিভাবে বাংলাদেশ স্বাধীন হলো? কিভাবে পাকিস্তানকে হাঁটু গেড়ে বসিয়ে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল আমার ভারত? কিভাবে পাকিস্তানের শক্তিশালী ডুবোজাহাজকে শুধু বুদ্ধির দ্বারা ধ্বংস করেছিলাম আমরা? কিভাবে সেদিন মেজর চাঁদপুরি শুধু টিফিন গাড়ির ঢাকনা দিয়ে পাকিস্তানের হাজার হাজার সৈনিকদের পরাজিত করেছিলেন? চলুন জানবো সেই কাহিনী। যদি কেউ আগের ভিডিও না দেখে থাকেন তাহলে আই বটনে লিঙ্ক দেওয়া রইল, আপনারা গিয়ে দেখবেন যে একজন বাঙালি নেতা দুবার নির্বাচনে জয় পাওয়ার পরেও তাকে প্রধানমন্ত্রী হতে দেওয়া হলো না কেন। যদি আজকের গল্প নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করে জানান, অথবা আমাদের মেল করুন bengalsparkofficial@gmail.com এ। আপনারাও যদি কোনো গল্প শুনতে ইচ্ছে হয় তাহলে আমাদেরকে ইমেল করে জানান, আমরা বলবো আপনার গল্পই। যদি বাঙালি হিসেবে আপনার এই ভিডিও মন ছুঁয়ে যায় তাহলে এই ভিডিও শেয়ার করে অন্তত একজন বাঙালিকে দেখার সুযোগ করে দেবেন। আর যদি আমাদের বঙ্গবন্ধুর আত্মত্যাগ আপনার মন ছুঁয়ে যায় তাহলে অন্তত একটা এই ভিডিওতে লাইক করে যাবেন। যে ভিডিও দেখলেন সেই ভিডিওতে দেখেছেন কিভাবে বেছে বেছে হিন্দুদেরকে হত্যা করা হয়েছিল। এই হিন্দু এবং মুসলিম এই জাতি বিদ্বেষের জন্যই আজকে গোটা ভারতবর্ষ আগুন জ্বলে উঠেছে। আজ আমাদের বাংলাতেও হিন্দু মুসলিমের জন্য একাধিকবার রায়টের সাক্ষী থেকেছে আমার এই বাংলা। কিন্তু আমার এই বাংলা কি সত্যি হিন্দু মুসলিম বিভেদ চায়? না, আমার এই বাংলা নেতাজি সুভাষচন্দ্র। আমার এই বাংলার শুভ বিবাহতে বিসমিল্লাহ খান সানাই বাজান। আমার এই বাংলায় কাজী নজরুল ইসলাম শ্যামা সঙ্গীত লেখেন। আমার এই বাংলা সম্প্রীতির বাংলা। আর এই সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্যই বিখ্যাত ফেসবুক গ্রুপ দীর্ঘ 7 বছর ধরে তারা মিলন উৎসব করছে এই রমজান মাসেই। আজকের এই রমজান মাসেই সমস্ত মুসলিম ভাইদের আমার দিলসে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজকে আমরা ফ্যামিলি গ্রুপ এই মিলনের বার্তা দিতে গিয়ে বলে, জাতি বিদ্বেষ হানাহানি যখন সারা বিশ্ব জুড়ে, আমরা তখন মিলিত হই শঙ্খ আজানের সুরে। একথা চারিদিকে ছড়িয়ে দিন। জাতি বিদ্বেষের যে প্রাচীর ভেঙে আমরা চলুন সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিই। শুধু বিষ কেন ছড়াবো, চলুন ভালোবাসা ছড়িয়ে দিই। লাভ আল দিল সে। জয় হিন্দ।